এই ক্ষমতার চেয়ারটা এত খারাপ যে তার অনেক শত্রু দাঁড়িয়ে গেছে, যাদের সঙ্গে হয়তো তার কখনো কোনো পরিচয় হয়নি, কথাও হয়নি, কিংবা ভবিষ্যতে যাদের সঙ্গে তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি হওয়ার সম্ভাবনা নেই, এই মানুষগুলো তার পেছনে লেগে গিয়েছে। এবং সামাজিক মাধ্যম যদি খোলা হয় তাহলে তার ব্যক্তিগত জীবন, তার কর্মজীবন, তার শৈশব, তার নীতি নৈতিকতা, কথাবার্তা নিয়ে এমন সব নেতিবাচক কথা হচ্ছে, ইতিবাচক কিছুই হচ্ছে না। এটাকে অনেকটা সাইবার বুলিং বলা হয়। এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে তার জন্য আসলে এই পদে থেকে কোনো কাজ করাটাই সম্ভব হবে না। তিনি মানসিকভাবে ভেঙে পড়বেন, তার পরিবারে রীতিমতো কান্নার রোল পড়ে যাবে। এবং আশেপাশে যারা লোকজন রয়েছে তারা এখন যেভাবে তাকে সম্মান করছেন, সে ডক্টর ইউনূস বলেন, সেনাপ্রধান বলেন, ছাত্ররা বলেন, এই সম্মানের জায়গাটি বুমেরাং হয়ে পড়বে। এখন এই বিষয়টি তিনি কিভাবে সামাল দেবেন এই কথা বলার স্পর্ধা আমার নেই। এর কারণ হলো তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই, এবং আমার মাস্টার্সটা যেহেতু নির্ধারিত সময়ের পরে হয়েছে, অনেক পরে হয়েছে, এর ফলে কি হলো, আমি যে বছর মাস্টার্স করলাম ঠিক সেই সময়টাতে তিনি একেবারে নতুন হিসেবে ঢুকলেন। আমি তার ক্লাসে যাইনি কখনো, কিন্তু আমার সাথে যারা MA পাস করেছেন, LLM করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তিনি তাদের শিক্ষক, সেই অর্থে আমারও শিক্ষক। আর যদি বয়স বা একাডেমিক চিন্তা করেন, অন্য চিন্তা করেন, তাহলে আমাদের বয়সের পার্থক্য 2 বছরের মতো হবে আর কি। কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়ে গিয়েছি, তারপরে বিভিন্ন টক শোতে তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ, সভা সমিতিতে দেখা সাক্ষাৎ, এটার মধ্যে এক ধরনের স্নেহ ভালোবাসা ছিল। উনি আমাকে সবসময় আসেন বসেন করে কথা বলতেন, যদিও আমি যেহেতু মাস্টার্সে তার ব্যাচে ছিলাম, আমাকে তুমি করে বলার তার যথেষ্ট সুযোগ ছিল এবং তিনি বলতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি আমার সঙ্গে একটা ফর্মাল সম্পর্ক রক্ষা করেছেন। রনি বলেছেন, আপনি আপনি করে কথা বলেছেন এবং আমাকে সম্মান করেছেন এবং এখনো হয়তো করেন। তো এই কারণে তার প্রতি আমার একটা সবসময় দোয়া, আশীর্বাদ, শুভাশিস এটা থাকে। কিন্তু কখনোই অন্য সবার মতো তার সঙ্গে আমার ঠিক ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক হয়নি। তার অনেক বন্ধুদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে, তিনি যাদেরকে স্নেহ করেন তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে, কিন্তু ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আমার সম্পর্কটা ফর্মাল, একেবারে ফর্মাল। আমি তার একজন শুভার্থী, তিনিও হয়তো আমার একজন শুভার্থী। এবং যখনই আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আমরা অনেক কথা বলেছি দেশ নিয়ে, জাতি নিয়ে, কিন্তু এই কথা দেশ এবং জাতির বাইরে ব্যক্তিগত পর্যায়ে যায়নি, যদিও যেতে পারত। এর কারণ হলো আমরা তো একই ডিপার্টমেন্টের, তিনি এখন শিক্ষক, আমি ছাত্র ছিলাম, আবার তিনি যখন ছাত্র ছিলেন তখনও ছাত্র ছিলাম। এর বাইরে একটা সময় তিনি যাকে বলা হয় তরুণ সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন। তিনি যখন সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশের, এবং বিচিত্রায় চাকরি করাটা ইত্তেফাকের চাকরির চেয়েও ক্ষেত্র বিশেষের যাকে বলে গুরুত্ব বহন করত। এবং তখন শাহাদাত চৌধুরী, কাজী জাওয়াত, শাহরিয়ার কবির, ওনাদের মতো বিখ্যাত লোক বাংলাদেশের সেই সাপ্তাহিক বিচিত্রায় চাকরি করতেন। এবং এই যে 3 জন লোক, শাহাদাত চৌধুরী, কাজী জাওয়াত, চিফ রিপোর্টার এবং নির্বাহী সম্পাদক ছিলেন যাকে বলা হয় শাহরিয়ার কবির, এই পর্যায়ের সাংবাদিক ইনকিলাব বা ইত্তেফাক বা অবজারভারও তখন ছিলেন না। এবং শাহাদাত চৌধুরী, আপনারা যারা তাকে না জানেন, না দেখছেন, কল্পনাই করতে পারবেন না, প্রেসিডেন্ট এরশাদকে তিনি একটা খড়কুটোর মতো মনে করতেন। এই তার সাহস ছিল, শক্তি ছিল। শাহাদাত চৌধুরী এরকম জন্ম নেবে না স্বাধীন বাংলাদেশে আর কেউ। তো এই কথা বললাম এই কারণে যে আসিফ নজরুল সাহেব শাহাদাত চৌধুরীর অধীনে চাকরি করেছেন। আমি কিছুদিন বাংলাদেশের আরেক কিংবদন্তি SM আলী, তার অধীনে কিছুদিন কাজ করার আমার সুযোগ হয়েছে ডেইলি স্টারে। তখনও ডেইলি স্টার বের হয় নাই, দামি কপি বের হচ্ছে। ওই অল্প 15 দিন বা 1 মাস আমি সেখানে তখন প্রশিক্ষণ দিচ্ছিল সবাইকে, আমি ওই গ্রুপের মধ্যে ছিলাম একজন। তো আমি এই কারণে, তিনি হয়তো আমার নামও জানতেন না, চিনতেন না, কিন্তু আমি দূর থেকে দেখেছি। ওটাই আমার জীবনের একটা গর্ব যে আমি SM আলীর অধীনে
একটা অক্ষর শেখার সুযোগ পেয়েছি। তো তদ্রুপ সাদাত চৌধুরীর অধীনে কাজ করা যে কোনো মানুষের জন্য একটা গৌরবের বিষয়, পাথেয় হোক। এবং এটা উনিও বলবেন, মানে আমার বিশ্বাস যে যদি তাকে জিজ্ঞেস করা হয় তার জীবনের সবচেয়ে বড় শিক্ষককে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে বলবেন না, সাদাত চৌধুরীকে তার শিক্ষক বলবেন। তো ওখানে তিনি অনেক কিছু করেছেন। এই দেশের মানুষ যখন 15ই আগস্ট নিয়ে কথা বলতে পারত না, তখন তিনি এই 15ই আগস্ট এবং 4th সংশোধনীতে যে বিচার নিষিদ্ধ করা হয়েছে এটাকে নিয়ে একটা বিরাট তিনি প্রতিবেদন ছাপিয়েছিলেন, যে 4th সংশোধনী, 4th না 5ম সংশোধনী, যেখানে বঙ্গবন্ধুর এই হত্যাকে মানে যাকে বলা হয় এই হত্যাকাণ্ডের বিচার হবে না, এরকম ইন্ডিমিনিটি দেওয়া হয়েছিল। তো এটাকে তিনি বলেছিলেন 5ম সংশোধনী প্যান্ডোরার বাক্স। আপনি এই রিপোর্টটা যখন তিনি করেছিলেন এরশাদ জামানত, এটা কল্পনাই করা যায় না যে এটা যিনি লিখেছিলেন তার কত সাহস, আর যিনি প্রকাশ করেছিলেন তার কত সাহস। বা যুদ্ধাপরাধী গোলাম আজম থেকে শুরু করে অন্যান্যদেরকে, রাজাকার আলবদরদেরকে বিচার করার জন্য যে গণ আদালত বসানো হয়েছিল, সেই গণ আদালতের অন্যতম উদ্যোক্তা ছিলেন তরুণদের মধ্যে এই আসিফ নজরুল, জাহানারা ইমামের একেবারে দক্ষিণ হস্ত। তো তার যে যৌবন, ঠিক সেই যৌবনের যে একেবারে শুরুটা হয়েছিল এইরকম যাকে বলা হয় বিস্ফোরণমুখ একটা পরিবেশ পরিস্থিতিতে জ্বলন্ত বারুদের মতো করে তার জীবন, যে যৌবনটা শুরু হয়েছিল 80-র দশকের এই বাংলায়। তো এরপরে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, দক্ষতা অর্জন করেছেন, তারপর সফলতা পেয়েছেন, ব্যর্থ হয়েছেন, জীবনের নানা ঘাত অভিঘাতে তিনি জর্জরিত হয়েছেন। সব মিলিয়ে আজকের যে আসিফ নজরুল, সেই আসিফ নজরুল আমি মনে করি অনেক বেশি প্রাজ্ঞ। তো সেই মানুষটি এখন রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। তো রাষ্ট্র ক্ষমতায় বসার পরে আমি এই ভিডিওটা করতাম না, তিনি দেখলাম যে একটা সাইবার বুলিং, যে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন আসিফ নজরুল। তো এই কথাটা তিনি অস্বীকার করেছেন এবং তিনি ছোট্ট একটা সংক্ষিপ্ত ভিডিও বার্তাতে তিনি বলেছেন যে এই বক্তব্য তিনি দেননি, আর যারা এই বক্তব্য দিয়েছি বলে প্রচার করছে তাদের সেই কথা শুনে তিনি দুঃখ পেয়েছেন। তো তখন আমার কাছে মনে হলো যে ডক্টর আসিফ নজরুল ভয় পেয়ে গিয়েছেন, পথ হারিয়ে ফেলেছেন, বিভ্রান্ত হচ্ছেন। তার এই কথাটা যদি তিনি বলতেন যে আমি বলিনি এই কথাটা, কিন্তু আমি বিশ্বাস করি যে ধর্মভিত্তিক কোনো রাজনীতি হতে পারে না, ধর্মভিত্তিক কোনো দল হতে পারে না, এতে তার ক্ষতি হতো না। এর কারণ হলো, আমি দেখুন জামাতের সঙ্গে জামাত ইসলামী করে না এমন যারা লোকজন আছে রাজনৈতিক অঙ্গনে, আমি বলবো আমার সবচেয়ে বেশি সম্পর্ক জামাত নিয়ে যদি কেউ কথা বলতে পারে কাগজ ও কলমে, তাদের মধ্যে আমি একজন। কিন্তু তারপরেও কিন্তু আমি জামাতের সমালোচনা করি। জামাতের কোনো নেতার সঙ্গে দেখা হলে বা তারা এলে বা আমি তাদের কাছে গেলে আমি প্রথমত বলি যে ধর্মভিত্তিক রাজনীতি হবে না। জামাত থাকুক, জামাত এটাকে আদর্শ হিসেবে নিক, কিন্তু এটাকে ফান্ডামেন্টাল বেসিক প্রিন্সিপাল হিসেবে ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি, যেটা বাদশাহ হারুন আর রশিদ পারেননি। পৃথিবীতে এই 1400 বছরে অনেক অনেক মহামানব এসেছেন এই পৃথিবীতে, এবং তাদের একটা পশমের যোগ্যতা এই জমানাতে অন্তত গত 100 বছর বাংলাদেশে ছিল না। যেমন সম্রাট আওরঙ্গজেব 50 লক্ষ বর্গ কিলোমিটার, এখন ভারতের আয়তন হলো 30 লক্ষ বর্গ কিলোমিটার। আওরঙ্গজেবের রাজত্বের যে পরিধি 50 লক্ষ বর্গ কিলোমিটার ছিল। 53 বছর তিনি রাজত্ব করেছেন। পৃথিবীর জিডিপি 37% অফ দ্য গ্লোবাল জিডিপি তখন এই মুঘল রাজদরবারের অধীন ছিল। তিনি ময়ূর সিংহাসনে বসতেন। ময়ূর সিংহাসনের দাম ছিল 200 কোটি স্বর্ণ মুদ্রা। এখন মুঘল যে গিনি সোনার মুদ্রা যদি ধরেন, তাহলে একটি স্বর্ণ মুদ্রার দাম যদি এখন 2 লক্ষ টাকা হয়,
বাংলাদেশি টাকায় 2 লক্ষ। এই 2 লক্ষ ইন্টু 200 কোটি কত টাকা হয়? সেই চেয়ারে বসে তিনি 53 বছর সেই সিংহাসনে বসে রাজত্ব চালিয়েছেন। এখন আওরঙ্গজেবের সঙ্গে যদি আপনি শেখ হাসিনাকে তুলনা করেন, মোদীকে তুলনা করেন, আপনার কি মনে হবে আওরঙ্গজেব কোথায়, তারা কোথায়? তো সেই আওরঙ্গজেব যিনি জিন্দা পীর ছিলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, তীর হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তিনি নামাজ কাজা করেনি, নামাজও দাঁড়িয়ে যেতেন। সাক্ষাৎ ওলি আল্লাহ। তিনিও তো ধর্মভিত্তিক রাজনীতি করতে পারেননি, করেননি, চেষ্টাও করেননি। তো এই বিষয়গুলো এখন যারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র চালাতে চাচ্ছেন বা ওয়াজ করছেন, তাদেরকে এই রাজনীতিটা বুঝতে হবে। তাদেরকে ইবনে খালদুনের বইটি পড়তে হবে, আল মুকাদ্দেমা 100 বার পড়তে হবে। কি করে রাজনীতি হয়, রাজনীতির ইচ্ছা জাগে এবং রাজনীতি প্রতিষ্ঠিত হয়। যদি ধর্মভিত্তিক রাজনীতি হতো তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারতেন। তাকে গিয়ে পায়ে হেঁটে গিয়ে মক্কা থেকে জেরুজালেম প্রায় 1500 মাইল, এই 1500 মাইল পথ হেঁটে গিয়ে ইহুদি এবং খ্রিস্টান নেতাদের সঙ্গে সমঝোতা করে জেরুজালেম, যেটা যিনি অধিকার করেছেন, সেই দুর্গের চাবি নেওয়ার জন্য হযরত উমর কেন সেখানে গেলেন, কি দরকার ছিল? তিনি তো বিজয়ী। এই জিনিসটা বুঝতে হলে ইবনে খালদুন পড়তে হবে। তো সেই দিক থেকে বাংলাদেশে আমি জামাতকে ভালোবাসি, মঙ্গল কামনা করি। জামাত রাষ্ট্র ক্ষমতা আসুক, তারা ভালো মানুষ তৈরি করে, সেটাও চাই। কিন্তু জামাতের যে আইডিওলজি, যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলবেন, এটি হয়নি। ইলতুৎমিশ পারেননি, গিয়াসউদ্দিন বলবন পারেননি, চেষ্টাও করেননি, হয়নি এটা। তো কাজেই এখানে আল্লাহ রাসূলকে নিয়ে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু এটা নিয়ে অনেকে বিতর্ক সৃষ্টি করবেন, এই জন্য আমি বললাম না। তো কাজেই এই যে এখন জামাতের প্রভাব, ইউনূস সরকারে বিএনপির প্রভাব, এবং এখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এখন অতীতের যে কোনো সময় সে শক্তিশালী হলে, তাদের ভয়ে যদি সেই ৫ম সংসদ নিয়ে এরশাদ জমানাতে সেই প্যান্ডোরার বাক্স এটাকে বলা এবং এটার বিরুদ্ধে দাঁড়ানো, জামাতের বিচার করার যে বিচারটা করেছে আওয়ামী লীগ, সেটির সূতিকাগার যিনি তৈরি করেছেন, যে কয়জন তৈরি করেছেন, তার মধ্যে একজন হলেন এই সময়ের সাহসের সন্তান আসিফ নজরুল। শুধু তাই না, এই কারফিউর মধ্যে কেউ যখন ঘর থেকে বের হয় না, তিনি তখন আরেকজন বা 2জন সঙ্গীকে নিয়ে তিনি শাহবাগ থানায় গিয়ে ছাত্রদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন। এই শক্তি তাকে কে দিয়েছে? তিনি সাহসী মানুষ। তো সেই সাহসী মানুষ কেন পথ হারাবেন? তিনি কেন দুর্বল হবেন? তিনি সে কথাই বলবেন যেটি তিনি আজীবন বলে এসেছেন, যে কথাগুলো বলে এসেছেন, যে বিশ্বাস তিনি করেছেন। কিন্তু তার যদি ডেভিয়েশন হয়, এই বিশ্বাস থেকে ডেভিয়েশন হয়, তার শত্রুরা মুচকি হাসবে, তার উপর আক্রমণের পরিমাণ বাড়িয়ে দেবে, এবং তিনি অন্যায় না করেও তিনি দোষী হবেন, হত্যা না করেও তিনি হত্যাকারী হবেন। এটি রাজনীতির নিয়ম পরিণতি। আমি আমার